আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পায়রা বন্দরের নাব্যতার সংকটে কমে গেছে বিদেশি জাহাজ, সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ সংশ্লিষ্টদের। গাজীপুরে বন্ধের পথে সাহেবদের গামছা হিসেবে পরিচিত তোয়ালে শিল্প, কাঁচামালের মূল্য বৃদ্ধি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অন্ধকারে পুশিন চেষ্টা বিএসএফের, বাধা দিল বিজিবি ও গ্রামবাসী। এবারে বিস্তারিত। নানা কারণে পায়রা বন্দরের গভীরতা কমে আসছে। 10.5 মিটার গভীরতার চ্যানেলটি এখন মাত্র 6 মিটার রয়েছে। এতে হ্রাস পাচ্ছে বিদেশি জাহাজের আগমন। তাই দ্রুত ড্রেজিং ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাব্য রক্ষার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সরাসরি পায়রা বন্দরের এই টার্মিনালে 10.5 মিটার গভীরতার দেশি বিদেশি মাদার ভেসেল ভিড়ানোর লক্ষ্যে রামনাবাদ চ্যানেলের 75 কিলোমিটার এলাকায় ক্যাপিটাল ড্রেজিং করে বন্দর কর্তৃপক্ষ। তবে 2023 সালে ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর মেইনটেনেন্স ড্রেজিং না হয় রামনাবাদ চ্যানেলে নাব্যতা সংকট দেখা দেয়। ক্যাপিটাল ড্রেজিংয়ের সাথেই কিন্তু আপনার মেইনটেনেন্স ড্রেজিংটা যুক্ত থাকা দরকার ছিল, কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা যেহেতু আর অ্যাপ্রুভাল ছিল না, সো হঠাৎ করে আমার গভীর চ্যানেলটা কোনো ধরনের ড্রেজিং করা বন্ধ হয়ে গেল। তো তাতে করে কি হচ্ছে, আমার আপার স্ট্রিপ থেকে যেই পলিগুলো আসতো এবং জাহাজ মুভমেন্টের কারণে ধরেন কিছু চলে যেত, কিন্তু তারপরেও আস্তে আস্তে আপনার সেডিমেন্টেশনগুলো জমা হতে থাকলো। তো সোজা বাংলায় যদি আমি জিনিসটা বলি, ওইটা তো খনন করে যেই মাটিটা যেটা ছিল, সে থকথকে ভারী মাটি যেটা ছিল, ওইটাকে রিমুভ করা হয়েছে। এর উপরে এখন আপস্ট্রিম থেকে পলিগুলো এসে জমা হয়েছে। এই পলিগুলো কি নরম পলি। সো এখন যেটা আমাদের আসলে দরকার ছিল সেটা হচ্ছে যে এই পলিগুলোকে সরায় দেওয়া। মেইনটেনেন্স ড্রেজিং এবং 2টি হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে 4,500 কোটি টাকার একটি প্রকল্প টেকনিকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দর থেকে সরকার বছরে আয় করতে পারবে প্রায় 2,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত 29টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে প্রবেশ করে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। পূর্ণ সক্ষমতায় পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। প্রায় 50 বছর ধরে একচেটিয়া বাজার ধরে রাখার পর গাজীপুরে বর্তমানে বন্ধের পথে সাহেবদের গামছা নামে পরিচিত টাওয়াল বা তোয়ালে শিল্প। সুতা ও রংসহ কাঁচামালের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সংকটে পড়েছে এই শিল্প। একসময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাস্তা দিয়ে চলার সময় সারাক্ষণ কানে বাজত তাঁতের খটখট শব্দ, যে শব্দে নাকি ঘুমও ভেঙে যেত মানুষের। স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলার প্রায় 10টি গ্রামের মানুষ এই শিল্পের মাধ্যমেই জীবিকা নির্বাহ করত। তবে এক সময়কার রমরমা এই তোয়ালে শিল্প গত 8-10 বছর ধরে চলছে ধুকে ধুকে। এর মূল কারণ বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধি, পাইকারি বাজারে সুতার দাম বৃদ্ধি সহ সময় মতো কারিগর না পাওয়া। সুতার সমস্যা, রঙের সমস্যা, বিদেশি চাওয়ালের যে আমদানি, তারপর দেশি যে গার্মেন্টসের মালগুলো আছে, এই মালগুলো ছয়লা করে দিয়েছে। আমরা এই ব্যবসা আজকে ক্ষতিগ্রস্ত, ব্যবসা নষ্ট হয়ে গেছে। সুতার দাম বেশি, সুতা আনতে গেলে খরচ বেশি। এই ব্যবসাটা নিয়ে আমরা খুব চিন্তিত। সরকার কোনো প্রণোদনা দিত, তা আমরা একটু ভালোভাবে চলতাম। ফলে পেশা বদলে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন তাঁতিরা। কাজকর্ম যাই করি আমরা, সংসার তো এরকম চলে না, সারাদিন কারেন্ট থাকে না। এরপরে মনে করেন আগে একদম খুব ভালো চলতো, আপনার তেলের সংকটে কারণে বিদ্যুৎ থাকে না, বুঝছেন না, তাই অনেক মালিক আপনার কারখানা বিচ্ছালিতেছে। এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। যেখানে যেখানে আমাদের কাজ করার সুযোগ আছে আমরা সরকারকে জানাবো, এবং আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো হেল্প, কোনো ধরনের সহায়তা, সুযোগ সুবিধা যদি থাকে
সেটি আমরা প্রোভাইড করব। বিদেশি তোয়ালে আমদানি বন্ধ এবং তোয়ালে শিল্পের কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সহ তাঁত মালিকদের প্রণোদনার ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ দেওয়া গেলে এই শিল্পকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আধারে বিএসএফের পুশিন চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হয়েছে। শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত শুক্রবার রাতে চকপাড়া বিওপির বিপরীতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনক সমাগম টের পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিজিবি ও এলাকাবাসী। শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিম পাড়া নামক স্থানে আনুমানিক ১২ জন লোকের সমাগম লক্ষ্য করা যায়। খবর পেয়ে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সতর্ক অবস্থান নেয়। ফলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তের ওই এলাকায় বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি বহাল রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ই আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটা দেশের মানুষের অর্জন। দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। আইন অনুযায়ী জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ২৪ মাস পর আবারও ফিরে আসা ২০২৪ সালের জুলাইয়ের স্মৃতিকে স্মরণ করে এই আয়োজন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ওই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুষ্ঠানে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। স্মৃতিস্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতিকে দ্বিধা বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে তাদেরকে দেশ ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এ সময় নিজের ও পরিবারের সদস্যদের ওপর হওয়া অন্যায় ও নির্যাতনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাদারীপুরের একটি গ্রামের সড়কে প্রবাসীদের উদ্যোগে বসানো হয়েছে ল্যাম্পপোস্ট, যা পুরো গ্রামকে আলোকিত করার পাশাপাশি ভূমিকা রাখছে অপরাধ নিয়ন্ত্রণে। এতে কমে এসেছে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড। গ্রামের নাম দক্ষিণ বাঁশকান্দি। গ্রামটিতে রয়েছে বাঁশঝাড়, বাগান ও জঙ্গল। এটি মাদারীপুরের শিবচর উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। দিনের বেলাতেও গ্রামের বেশিরভাগ এলাকা অন্ধকার থাকে। সন্ধ্যার পর অবস্থা আরো ভয়ানক হয়ে ওঠে। বাড়িঘরে আলোর ব্যবস্থা থাকলেও সড়কের অবস্থা ছিল ভয়াবহ। এতে ওই এলাকায় বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের মতো অপরাধ। এই অবস্থা পরিবর্তনের উদ্যোগ নেয় স্থানীয় প্রবাসীরা। তাদের অর্থায়নে সড়কে স্থাপন করা হয়েছে ১৪০টি সৌর ল্যাম্পপোস্ট। চুরি, ছিনতাই এবং মাদকের তারা অনেক ঘোরাফেরা করত। চুরি ডাকাতি হতো, তারপরে অ্যাক্সিডেন্ট হতো। ৬ নং ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ স্থান, সে জায়গায় আমরা লাইটগুলা লাগানোর চিন্তা ভাবনা আছে। যুব সমাজের পক্ষ থেকে
এই ল্যাম্প পোস্টগুলি আনা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে এগুলি আমরা দিব। মোড়ে মোড়ে এই ল্যাম্প পোস্ট স্থাপন করে আমাদের ওয়ার্ডের অনেক উন্নতি হবে, উপকার হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রত্যেক গ্রামের যারা আছে সবাই মিলে যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমরা শিবচরকে মাদক মুক্ত করতে পারবো এবং একটি শিবচরকে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতে পুরো ইউনিয়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারাদার নিয়োগের পরিকল্পনার কথা জানান এলাকার প্রবাসীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগী কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও জানান, মধ্যস্বত্বভোগী রোধে ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। ফলে উৎপাদন ও বাজারের চাহিদার সমন্বয় করা সম্ভব হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার বলে জানান মন্ত্রী। কৃষকের উৎপাদিত পণ্যের পাশাপাশি তার বিক্রয় মূল্যকে নিশ্চিত করা, যাতে করে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এই কৃষিকাজ সবগুলি সমস্যাকে এক পর্যায়ে সমাধান ডেকে নিয়ে আসবে নিয়মতান্ত্রিকভাবে। এ কারণে কৃষিকাজ চালু করা হয়েছে। চট্টগ্রামকে লজিস্টিক হাব এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো হাবে পরিণত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন অর্থমন্ত্রী। চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা ভাবছে সরকার জানিয়ে তিনি আরও বলেন, চট্টগ্রাম এবং ঢাকার রেল যোগাযোগের সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হলেও তীব্র হয়েছে নদী ভাঙন। বিলীন হচ্ছে অসংখ্য বসতভিটা, কাঁচা সড়ক ও আবাদি জমি। হুমকির মুখে রয়েছে আরও বহু ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। জেলায় ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি 24 ঘন্টায় হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্রের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে বৃদ্ধি অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে 3 পুলিশ সদস্য সহ 4 জন। দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহিন ও মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে 3 পুলিশ সদস্য সহ 4 জন আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানি মির্জাপুর বর্ষাযাপন 2026। সকালে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চা আড্ডার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর বর্ষা নিয়ে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি ইস্পাহানি মির্জাপুর চা এবং ঐতিহ্যবাহী পিঠা, পুলি, লুচি ও হালুয়া সহ বিভিন্ন খাবারের স্টল ছিল দর্শনার্থীদের জন্য। আয়োজকদের মতে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ঋতুভিত্তিক উৎসবকে লালনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের নিহত ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে এই অনুষ্ঠান শুরু হয়। খামেনিকে বিদায় জানাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে ফজরের আজানের সময় মসজিদ কমপ্লেক্সের দরজা খুলে দেওয়া হয়। এ সময় শ্রদ্ধা জানাতে আসা ইরানিদের হাতে ছিল দেশের পতাকা, বদ্ধ হাতের মুষ্টির প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ছবি। প্রয়াত নেতাকে বিদায় জানানোর পাশাপাশি বর্তমান নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেন ইরানের জনগণ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দারুণ এক ফুটবল রোমাঞ্চ ছড়ানো ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলের হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচ মাঠে গড়ালে শেষ দিকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। কি ছিল না এই ম্যাচে, রীতিমতো টুইস্ট আর ক্লাইম্যাক্সের পর্ষা নিয়ে বসেছিল ম্যাচটি। আর্জেন্টিনা দুইবার লিড নিলেও সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত রূপকথা গল্প লেখা হলো না কেপ ভার্দের। ম্যাচ হারলেও দর্শকদের ভালোবাসা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের, আর স্বস্তির নিঃশ্বাস নেয় মেসি বাহিনী। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ম্যাচের শুরু থেকেই বল দখল আর আক্রমণের ধার সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। 29 মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এটি MLS 10-এর 7ম গোল আর বিশ্বকাপ ক্যারিয়ারে 20তম। এ নিয়ে বিশ্বকাপে টানা 8ম ম্যাচে গোল করা কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। বিরতির পর আক্রমণে সাহসী হয়ে ওঠে কেপ ভার্দে। 59 মিনিটে লারুস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফিরে দেশটি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দ্বিতীয় মিনিটেই লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে 103 মিনিটে বাঁ দিক থেকে সিডনি লোপেসের অসাধারণ কার্লিং শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। খেলা তখন টাই ব্রেকারের দিকেই এগুচ্ছিল। 111 মিনিটে আসে কেপ ভার্দের নিষ্ঠুর মুহূর্ত। মেসি কর্নার থেকে রোমেলুর হেড বোরহেসের হাতে লেগে খানিকটা দিক পাল্টে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী এই গোলেই ভেঙে যায় কেপ ভার্দের স্বপ্ন। আর্জেন্টিনা মিশর শেষ 16 ম্যাচটি শুরু হবে আগামী 7 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিশর ও কলম্বিয়া। রাউন্ড অফ 32 সবশেষ খেলায় সকালে কলম্বিয়া একমাত্র গোলে হারায় ঘানাকে। রাতে আরেক ম্যাচে টাই ব্রেকারে মোহাম্মদ সালার মিশর হারিয়েছে অস্ট্রেলিয়াকে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বের কোনো ম্যাচ জিতল আফ্রিকার 7বারের চ্যাম্পিয়নরা। খেলায় ইমান আশুর গোলে মিশর এগিয়ে যায় 13 মিনিটেই। দ্বিতীয়ার্ধের 55তম মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। এরপরে অতিরিক্ত সময়ের খেলাও সমতায় শেষ হয় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে 4-2 ব্যবধানে জয় নিশ্চিত হয় মিশরের। শেষ 16তে ওঠার পথে ঘানার বিপক্ষে কলম্বিয়ার জয় 1-0 গোল ব্যবধানে। ম্যাচের 14 মিনিটে গোলটি করেন জন আরিয়াস। শেষ 16-এ লাতিন আমেরিকার দলটির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে শেষ 16-র এই ম্যাচ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পায়রা বন্দরে নাব্যতা সংকটে কমে গেছে বিদেশি জাহাজ, সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ সংশ্লিষ্টদের। গাজীপুরে বন্ধের পথে সাহেবদের গামছা হিসেবে পরিচিত তোয়ালে শিল্প, কাঁচামালের মূল্য বৃদ্ধি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অন্ধকারে পুশিন চেষ্টা বিএসএফের, বাধা দিল বিজেপি ও গ্রামবাসী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।